ইনান লার্নিং হোমে সবাইকে স্বাগতম। যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী ও সামনে যারা টেস্ট পরীক্ষা দিবা, তোমাদের জন্য জীববিজ্ঞানের সুপার সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। প্রতিনিয়ত ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়কে এভাবে অ্যানালাইসিস করে যে সকল প্রশ্নগুলি বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে, সেই সকল প্রশ্নগুলো দিয়ে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। এই সাজেশনটি যারা সম্পূর্ণ শেষ করতে পারবা, তোমাদের জন্য জীববিজ্ঞান নিয়ে পরীক্ষায় আর কোনো চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ তোমরা একটি ভালো মার্ক পেয়ে যাবা। প্রথমে জীববিজ্ঞান প্রথম অধ্যায় প্রথম খ অংশের জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, জীবাশ্ম বিজ্ঞান কি? উত্তর, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে জীবাশ্ম বিজ্ঞান বলে। প্রশ্ন 2, জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি? উত্তর, জবা ফুলের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজ সাইনেন্সিস। প্রশ্ন 3, ভৌত জীববিজ্ঞান কি? উত্তর, জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয়। প্রশ্ন 4, দ্বিপদ নাম অথবা দ্বিপদ নামকরণ কি? উত্তর, সাধারণত একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ দিয়ে গঠিত হয়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। প্রশ্ন 5, বায়ো ইনফরমেটিক্স কি? উত্তর, বায়ো ইনফরমেটিক্স হলো কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তত্ত্ব, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। প্রশ্ন 6, হিস্টোলজি কাকে বলে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে প্রথম অধ্যায় থেকে। হিস্টোলজি কি বা হিস্টোলজি কাকে বলে? উত্তর, জীববিজ্ঞানের যে শাখায় জীবদের টিস্যু সমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। প্রশ্ন 7, ICD-10 এর পূর্ণরূপ কি? উত্তর, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনকালচার। প্রশ্ন 8, শ্রেণীবিন্যাস কাকে বলে? উত্তর, পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকে শ্রেণীবিন্যাস বলে। উপরের যে সকল জ্ঞানমূলক প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলি 8টি প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ প্রথম অধ্যায় থেকে তোমাদের যে কোনো বোর্ডের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। এখন আমরা আলোচনা করব অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা খ, গ, গ এর জন্য যে সকল প্রশ্নগুলা এসে থাকে। এক নম্বরের যে প্রশ্নটি রয়েছে, জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পার। আমরা প্রথম প্রশ্নটি, জীবের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো, তার উত্তর হচ্ছে, পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকে শ্রেণীবিন্যাস বলা হয়। এর মাধ্যমে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা শ্রেণীবিন্যাসের কাজ, এই প্রশ্নটি সাধারণত দুইভাবে এসে থাকে।
উদ্দেশ্য থাকতে পারে, কাজও থাকতে পারে, অথবা শ্রেণীবিন্যাসের উপকারিতা কী। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এক, প্রতিটি জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। দুই, জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা। তিন, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। চার, সর্বোপরি জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই পাঠ থেকে গুরুত্বপূর্ণ। জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। এটার উত্তর হচ্ছে, শ্রেণীবিন্যাস হলো জীবজগৎকে সহজে জানার একটি পদ্ধতি। আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবজগৎকে খুব সহজে অল্প পরিশ্রমে আমরা জানতে পারি। জীবের জাতিজনিত বিভিন্ন তত্ত্ব, জীবকুলের বিবর্তনিক ধারা নির্ণয়ে ও নতুন প্রজাতি শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাস প্রয়োজন। এছাড়া এই বিশাল জীবজগৎকে ভালোভাবে জানা, বোঝা ও শেখার সুবিধার্থে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা প্রভৃতি ক্ষেত্রে জীবের শ্রেণীবিন্যাস অতীব গুরুত্বপূর্ণ। এজন্য জীবের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন। প্রশ্ন 3, জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতি বর্ণনা করতে পারবো। তোমাদের পরীক্ষায় আসবে যে জীবের শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলি বর্ণনা করো। উত্তর, জীবের শ্রেণীবিন্যাসের জন্য কতগুলো একক বা ধাপ আছে। সর্বোচ্চ একক হলো জগৎ ও সর্বনিম্ন একক হলো প্রজাতি। আমরা জানি শ্রেণীবিন্যাসের 7টি ধাপ রয়েছে। সর্বোচ্চ ধাপ হচ্ছে জগৎ এবং সর্বনিম্ন ধাপ হলো প্রজাতি। প্রতিটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত 7টি ধাপ রয়েছে বা 7টি ধাপ আছে। ধাপগুলো হলো, প্রথমে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তিকরণকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা এই বিশাল বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায়। প্রতিটি জীবের দল এবং উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায়। জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আরোহিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা যায়। পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা যায়। প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণ ব্যবস্থা করা যায়। এবং সর্বশেষ হচ্ছে, জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহ শনাক্ত করা যায় এবং তাদের সংরক্ষণ ও প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া যায়। এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে, এখানে ব্যবস্থা হবে, ব্যবস্থা নেওয়া যায়। ধন্যবাদ। আমরা এখন আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খ অংশের জন্য। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম কাকে বলে? উত্তর, কোষের ভেতরে যে অর্ধ স্বচ্ছ তকতকে জেলের মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষঝিল্লি দ্বারা ঘেরা সমুদয় বস্তুই প্রোটোপ্লাজম। 2, অক্সিজম কাকে বলে? উত্তর, মাইটোকন্ড্রিয়ার কিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে তাকে অক্সিজম বলে। 3, প্লাজমোডেসমাটা কি? উত্তর, দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, একে প্লাজমোডেসমাটা বলে। 4, এরেনকাইমা কাকে বলে? উত্তর, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুটীরযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমে বলে। 5, বংশগতি কি?
উত্তর, পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে। 6, ক্লোরেনকাইমা কি? উত্তর, ক্লোরেনকাইমা হলো ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা। 7, কোষ কি? উত্তর, জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। 8, প্লাজমালেমা কি? উত্তর, প্লোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। 9, রাইবোজোম কি? উত্তর, প্রাণী ও উদ্ভিদ কোষের পর্দাহীন যে অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে তাকেই রাইবোজোম বলে। 10, পেরাইড কি? উত্তর, যে মৃত কোষের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত কোষপ্রাচীর কূপযুক্ত হয় তাকে ড্রেরাইড বা স্টোন সেল বলা হয়। 10, আদিকোষ কাকে বলে? উত্তর, যেসব কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এসব কোষের নিউক্লিয়াসের কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না, ফলে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজম ছড়ানো থাকে এবং কোষের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম উপস্থিত থাকে, তাদেরকে আদিকোষ বলে। 12, প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ কি? উত্তর, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে প্রকৃত কোষ বলা হয়। 13, টিস্যু কি? টিস্যু কি? উত্তর, একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ একত্রিত হয় যদি একই রকম কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বলে। 14, দেহকোষ কাকে বলে? উত্তর, হুকুশি জীবের যেসব কোষ শুধু দেহ গঠন করে সেগুলোকে দেহকোষ বলে। 15, হরমোন কি? উত্তর, অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। অনুধাবন প্রশ্নের উত্তর খ অংশের জন্য। প্রথম প্রশ্নটি রয়েছে, অন্তঃকরা গ্রন্থি বলতে কি বোঝায়? অন্তঃকরা গ্রন্থি বলতে মানবদেহের অবস্থিত নালীবিহীন গ্রন্থিসমূহকে বোঝায়, যেমন থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়, পিটুইটারি গ্রন্থি প্রভৃতি। এরা হরমোন নিঃসরণ করে। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এরা এক স্থান থেকে অন্য স্থানে হরমোন প্রবাহিত হয়। 2, ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায়? উত্তর, কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়, তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায়। উল্লেখ্য, ক্রোমাটিন জালিকা ডিএনএ এবং আরএনএ, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। 3, নিউরন বিভাজিত হয় না কেন? ব্যাখ্যা করো। উত্তর, নিউরন কোষের সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে, তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না, কারণ সেন্ট্রোসোম থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় স্টার্চে তৈরি করে। এছাড়া স্পন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে।
প্রশ্ন 4, কোষের শক্তিগড় কাকে বলে? অথবা মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয় কেন? অথবা মাইটোকন্ড্রিয়াকে শক্তির গড় বলা হয় কেন? কী ধরনের প্রশ্ন? উত্তর, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বলা হয়। জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তোমরা জেনেছ যে শ্বসন ক্রিয়ার প্রধান ধাপ দুটি। এর প্রথম ধাপ গ্লাইকোসাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মাধ্যমেই সম্পন্ন হয়। ক্রেবস বস্তু চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। এই প্রশ্নটিও আসতে পারে, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন? প্রশ্ন 5, মাইটোকন্ড্রিয়ার অধিক শক্তি উৎপন্ন হয় কেন? অথবা মাইটোকন্ড্রিয়াকে শক্তির গড় বলা হয় কেন? অথবা কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিগড় বলা হয় এবং কেন? উত্তর, কোষের মাইটোকন্ড্রিয়াকে শক্তিগড় বলা হয় কারণ শ্বসনের তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। প্রশ্ন 6, আদিকোষ প্রোক্যারিওটিক সেল বলতে কি বোঝায়? উত্তর, যেসব কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না, ফলে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এবং কোষের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম উপস্থিত থাকে, তাদেরকে আদিকোষ বলে। এসব কোষের ক্রোমোজোম কেবল ডিএনএ থাকে, যেমন নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া এ ধরনের কোষে থাকে। প্রশ্ন 7, অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলা হয় কেন? উত্তর, যে পেশি সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাকে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি বা টিস্যু বলে। এই পেশি কোষগুলো মাকু আকৃতির, এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না, এজন্য এই পেশিকে মসৃণ পেশি বলে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি থাকে। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়, যেমন খাদ্য হজম প্রক্রিয়ার, অস্ত্রের ক্রমশ সংকোচন। প্রশ্ন 8, রূপান্তরিত প্লাস্টিড কি? ব্যাখ্যা করো। উত্তর, উদ্ভিদ দেহের যেসব অঞ্চল সূর্যালোক থেকে বঞ্চিত সেসব অঞ্চলের কোষে লিউকোপ্লাস্ট থাকে। এরা বর্ণহীন প্লাস্টিড, কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় পরিবর্তিত হওয়া প্লাস্টিডকে রূপান্তরিত প্লাস্টিড বলা হয়। প্রশ্ন 8, কচুরিপানা পানিতে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো। উত্তর, কচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এদের মূল ও কাণ্ডে বড় বড় বায়ুকুটুরি থাকে। বায়ুকুটুরিযুক্ত প্যারেনকাইমা কোষকে এরেনকাইমা বলে। ফলে উদ্ভিদটি আয়তনে বৃদ্ধি পেলেও ওজন হালকা হয়। এ কারণে কচুরিপানা পানিতে ভেসে থাকে। প্রশ্ন 10, ফুল এবং ফল রঙিন হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর, ক্রোমোপ্লাস্টের কারণে ফুল ও ফল রঙিন হয়। এসব প্লাস্টিড গ্র্যান্থোফিল, কেরোটিন, ফাইকোয়েট্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা ধারণ করে বলে কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। এদের মিশ্রজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদ অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, রঙিন পাতা, গাজরের মূলে এদের পাওয়া যায়। আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের কাজ। এরা বিভিন্ন রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে।
নিচে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য তোমরা কি কি প্রশ্নগুলা এই পাঠ থেকে পড়বা সেটার একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এই এই টপিকগুলো এই শিকনফল ছাড়া পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি। যত বোর্ডে যত পরীক্ষায় হয়েছে সবগুলো বোর্ডে এই শিকনফল ভিত্তিক প্রশ্নগুলো হয়ে থাকে। তো এখানে তোমরা কি কি পড়বা, এখানে প্রথমে রয়েছে উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করো। দ্বিতীয়, স্নায়ু, পেশি, রক্ত, ত্বক, অস্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে বিভিন্ন ধরনের কোষের ভূমিকা বর্ণনা করো। তৃতীয়ত, উদ্ভিদ টিস্যু ও প্রাণী টিস্যুর চিত্রসহ ব্যাখ্যা করো। এই চিত্র দিয়ে অনেকগুলা পরীক্ষায় প্রশ্ন আছে, তাই সেই চিত্রসহ সেটির ব্যাখ্যাটি জানতে হবে। 4 নম্বর রয়েছে টিস্যুতন্ত্রের অঙ্গ কাজ ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন যদি সমাধান করতে পারো ইনশাল্লাহ এই পাঠ থেকে যে কোনো প্রশ্ন আসলে সেটির উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ হয়েছে, আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় জীববিজ্ঞান, জ্ঞানমূলক ক্ষয়ের জন্য যে সকল প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, আকর্ষণ তন্তু কি? উত্তর, কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পন্ডল যন্ত্রের যেসব নির্দিষ্ট তন্ত্রের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে তাদেরকে আকর্ষণ তন্তু বলে। 2, ইন্টারফেস কি? উত্তর, বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে যে সময়ে কিছু প্রস্তুতিমূলক কাজ শুরু হয় তাকে ইন্টারফেস বলে। প্রশ্ন 3, কেরিওকাইনেসিস কি? উত্তর, মাইটোসিস কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় ঘটে সে প্রক্রিয়াকে কেরিওকাইনেসিস বলে। নিউক্লিয়াসের বিভাজন ঘটে সে প্রক্রিয়াকেও কেরিওকাইনেসিস বলা হয়ে থাকে। অনুধাবন ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায় থেকে ক্ষয়ের জন্য যে সকল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। প্রথম প্রশ্নটি, মিউসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসে। উত্তর, মিউসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? মিউসিস প্রক্রিয়ায় একটি প্রকৃত মাতৃকোষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে 4টি অপত্যকোষে পরিণত হয়। এই প্রক্রিয়া সাধারণত নিউক্লিয়াসের 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভক্ত হয়। ফলে আপত্যকোষ সে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হ্রাস পায় বলে মিউসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়ে থাকে। প্রশ্ন 2, সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। অথবা মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? উত্তর, মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি শুক্রেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টি আপত্য কোষে পরিণত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম ও নিউক্লিয়াস একবার বিভক্ত হয়। ফলে নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ থাকে। ঘ ঘ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এবং অনুধাবনমূলক যে সকল প্রশ্নগুলো এ পাঠ থেকে এসে থাকে। প্রথমে হচ্ছে কোষ বিভাজনের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করো। 2, মাইটোসিস এর পর্যায়সমূহ বর্ণনা করো। 3, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। 4, জনন কোষ উৎপাদনে মিউসিসের তাৎপর্য ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন এখান থেকে শেখা হয়ে গেলে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন সৃজনশীল আসুক আনসার করতে পারবা। ধন্যবাদ সবাইকে। এখন আমরা আলোচনা করব জীববিজ্ঞানের 4র্থ অধ্যায় নিয়ে। 4র্থ অধ্যায় জীববিজ্ঞান, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খ অংশের জন্য এখানে খ লিখে আছে, এটা হবে
ক অংশের জন্য। খ অংশের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফটোলাইসিস কি অথবা পানির ফটোলাইসিস কি? উত্তর, ফটোলাইসিস অথবা পানির ফটোলাইসিস কি? এর উত্তর হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে আলোর উপস্থিতিতে পানি বিভাজিত হয়ে অক্সিজেন, ইলেকট্রন ইমাইনাস এবং হাইড্রোজেন প্রোটন H প্লাস অর্থাৎ হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে পানির এই বিভাজনকে বলা হয় ফটোলাইসিস। 2. ফটোফসফোরাইলেশন কি? উত্তর, ডাইফসফেটের এডিপি সাথে অজৈব ফসফেট পিআই যুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। প্রশ্ন 3, ফটোফসফোরাইলেশন কি? উত্তর, সালোক সংশ্লেষণের সময় এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে সূর্যালোকের সাহায্যে এটিপিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। প্রশ্ন 4, C3 কার্বন 3 উদ্ভিদ কি? উত্তর, কার্বন 3 যে সকল উদ্ভিদে কেলভিন চক্র সংঘটিত হয় তাকে কার্বন 3 উদ্ভিদ বলা হয়। 5, শ্বসনিক বস্তু কি? উত্তর, শ্বসন প্রক্রিয়ায় যেসব বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাদেরকে শ্বসনিক বস্তু বলে। প্রশ্ন 6, শ্বসন কি অথবা শ্বসন কাকে বলে? উত্তর, যে জৈবিক প্রক্রিয়ায় প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুত শক্তিতে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। 7, জৈব মুদ্রা কি? উত্তর, এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য এটিপিকে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা বলা হয়। 8, গ্লাইকোলাইসিস কি? উত্তর, সাবাত শ্বসনের যে ধাপে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। 9, জীবনী শক্তি কি? উত্তর, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে প্রথমে এটিপি ও NADPH নামক জৈব যৌগে আবদ্ধ করে। এগুলো হলো জীবনী শক্তি। 10, এটিপি কি? উত্তর, এটিপি হলো এডিনোসিন ট্রাইফুল 10, এটিপি এর পূর্ণরূপ কি অথবা এটিপি কি? এটিপি হলো এডিনোসিন ট্রাইফসফেট, যা প্রয়োজন হলে শক্তি নির্গত করে এবং অন্য সময় শক্তি সঞ্চিত করে রাখে। এটিপি কাকে বলে? উত্তর হচ্ছে, এটিপি কাকে বলে যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বা এটিপি বলা হয়। লাগে বলেছে। 15, অবাধ শ্বসন কাকে বলে অথবা অবাধ শ্বসন কি? উত্তর, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাধ শ্বসন বলে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর ক অংশের জন্য। যে সকল প্রশ্নগুলো এখানে গুরুত্বপূর্ণ রয়েছে অনুধাবন, সেগুলো আমরা এখন আলোচনা করব।
তার আগে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো আবার একটু দেখিয়ে দিচ্ছি। অনুধাবন প্রথম প্রশ্নটি হচ্ছে এটিবি রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনীয় কোনো ব্যাখ্যা করো। উত্তর, জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীবদেহে প্রতিনিয়ত হাজারো রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমরা যে খাবার খাই তা জারিত হয়। এর জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। এর জন্য এক রিচার্জেবল ব্যাটারি অর্থাৎ এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। প্রশ্ন 2, C4 কার্বন 4 উদ্ভিদ বলতে কি বোঝায়, অথবা অ্যামারনতাসকে কার্বন 4 উদ্ভিদ বলা হয় কেন? উত্তর, যে সমস্ত উদ্ভিদ C4 চক্র ঘটে এবং প্রথম স্থায়ী উপাদান হিসেবে 4 কার্বন বিশিষ্ট হেক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্লেক চক্র এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। এ কারণে C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাসজাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, এমার অ্যামারেন্থাস উদ্ভিদে C4 পরিচালিত হয়। প্রশ্ন 3, গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়? উত্তর, এই প্রক্রিয়ায় কোনো গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে 2 অণু পাউরুবিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি, 2 অণু খরচ হয়ে যায় এবং 2 অণু NADH প্লাস H প্লাস উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না। তাই গ্লাইকোলাইসিস স্বাভাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়ে। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। প্রশ্ন 4, অবাত শ্বসন অপেক্ষা সবাত শ্বসনের বেশি শক্তি তৈরি হয় কেন? উত্তর, অবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে, যার ফলে গ্লাইকোলাইসিসে নিট 2 অণু এটিপি পাওয়া যায়। অপরদিকে সবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, যার ফলে গ্লাইকোলাইসিস এসিটাইল কোয়ে সৃষ্টি ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহ অন্ত্র নিট 38 অণু এটিপি পাওয়া যায়। এ কারণে অবাত শ্বসন অপেক্ষা সবাত শ্বসন বেশি শক্তি তৈরি হয়। প্রশ্ন 5, তাপমাত্রা সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক ব্যাখ্যা করো। উত্তর, সাধারণত অতি নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রায় 45 ডিগ্রি সেলসিয়াস সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। তাই তাপমাত্রা সালোক সংশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। প্রশ্ন 6, দুপুরের পর অথবা বিকালে সালোক সংশ্লেষণের গতি কমে যাওয়ার কারণ কি ব্যাখ্যা করো। উত্তর, দুপুরের পর পৃথিবীতে আলোক ঘনত্ব তাপমাত্রা উভয়ই হ্রাস পায় বলে সালোক সংশ্লেষণের গতি কমে যায়। সালোক সংশ্লেষণ চলাকালীন শর্করা পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। এটা চলাকালীন।
দুপুরের পর পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয়। প্রশ্ন ৭, মোটা ঘাস বা আখকে সিফুর উদ্ভিদ বলা হয় কেন? উত্তর অস্ট্রেলীয় বিজ্ঞানী এমডি হেডস ও সিআর স্লেকো বিজারণের একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হল 4 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক, তাই একে কার্বন 4 গতিপথ বলে। মোটা ঘাসে একই সাথে হেচ ও ব্ল্যাক চক্র এবং কেলভিন চক্র পরিচালিত, তাই মোটা ঘাসকে কার্বন 4 অথবা C4 উদ্ভিদ বলা হয়। চতুর্থ অধ্যায় থেকে তোমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য যে সকল প্রশ্নগুলি পড়বা, এই প্রশ্নগুলো থেকে মূলত সব ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নগুলির উত্তর ভালো করে জানা থাকলে যে কোনো সৃজনশীল পরীক্ষার আনসার করতে পারবা। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করো। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করো। 2, সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলো প্রভাবকের ভূমিকা ব্যাখ্যা করো। 3, সালোক সংশ্লেষণের উপর জীবের নির্ভরশীলতার কারণ মূল্যায়ন করো। এই 3টি প্রশ্ন দিয়ে এই পাঠ থেকে যতগুলা বোর্ডে প্রশ্ন আসে, এই 3টি শিকন ফলের প্রশ্নের ভিত্তিতেই সবগুলা সৃজনশীল হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রতিনিয়ত সকল বিষয়ে এ ধরনের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে লাইক কমেন্ট দিবে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।